Dear students, how are you? Hope you are well. Today I am here to take a class of transformation of sentences. Transformation of sentences পড়ার জন্য আমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স জিনিসটা কি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সেন্টেন্স বা বাক্য, এবং এটা থেকে আমরা কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব সেটা শিখব। যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে সেন্টেন্স কি, এর প্রকারভেদ, এদের সংজ্ঞা এবং হচ্ছে কি উদাহরণ। সাথে আমরা আরো আলোচনা করব এক ধরনের বাক্য থেকে কিভাবে অন্য ধরনের বাক্যে রূপান্তর করা যায়। প্রথমেই আমরা জেনে নিব সেন্টেন্স জিনিসটা কি। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্য হচ্ছে যখন বাক্য যদি আমরা বলি বাক্যের ডেফিনিশন কি, তাহলে আমাদের প্রথমেই আসে বাক্য হচ্ছে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আমি আবারও বলছি, এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যদি আমরা উদাহরণ দিই, আই গো টু মার্কেট। আই গো টু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি শব্দ আছে। প্রত্যেকটি শব্দই একটি আরেকটির পাশাপাশি বসেছে এবং প্রত্যেকটি শব্দ একসাথে বসে একটি অর্থবোধক বাক্যের সৃষ্টি করেছে। এটাই যদি আমরা এই শব্দগুলোকে যদি আমরা এলোমেলো করে লিখি, যদিও প্রত্যেকটি শব্দের নিজস্ব অর্থ আছে কিন্তু একত্রে বসে তারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি, বাক্য হিসেবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারেনি। আই গো টু মার্কেটের বাংলা হচ্ছে আমি বাজারে যাই, কিন্তু গো টু আই মার্কেট যদিও শব্দ অনেকগুলো এখানে, কিন্তু তারা পাশাপাশি বসেও অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, তাই এটি বাক্য নয় এবং উপরের যেটি অর্থ প্রকাশ করতে পেরেছে সেটি হচ্ছে এই বাক্য। তাহলে আমরা জানলাম এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। এখন যে জিনিসটি আমরা দেখব, একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে। একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে। একটি হচ্ছে গিয়ে সাবজেক্ট, নাম্বার 1 ইজ সাবজেক্ট, যার বাংলা হচ্ছে উদ্দেশ্য, এবং নাম্বার 2 হচ্ছে প্রেডিকেট, যার বাংলা হচ্ছে বিধেয়। এখন উদ্দেশ্য আর বিধেয়টা কি? উদ্দেশ্য হচ্ছে একটি বাক্যে যাকে নিয়ে আমরা কথা বলি বা যিনি কার্য সম্পাদন করেন, সহজ করে বলতে যিনি কাজ করেন অথবা যাকে উদ্দেশ্য করে বা যাকে নিয়ে আমরা কথা বলছি তিনি হচ্ছে গিয়ে সাবজেক্ট। যেমন এই বাক্যে আই গো টু মার্কেটে কে যায় বাজারে, প্রশ্ন এসেছে কে কে, যিনি বাজারে যাচ্ছেন তিনি হচ্ছে গিয়ে সাবজেক্ট, কারণ তাকে ছাড়া গো টু মার্কেট ভ্যালুলেস, তার এখানে এটা নিজস্ব কোনো অর্থ দাঁড়ায় না। সুতরাং যিনি কাজ করছেন বা যাকে নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্ট যে কাজ সম্পূর্ণ করে সেটা হচ্ছে গিয়ে প্রেডিকেট। তাহলে আমরা জানলাম সেন্টেন্সের দুটি অংশ, একটি হচ্ছে সাবজেক্ট এবং অপরটি হচ্ছে প্রেডিকেট। তোমরা বাসায় 5টি বাক্য লিখবে নিজে থেকে এবং সেখানে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট সেটা নিজে বের করবে। এখন আমরা যে জিনিসটা দেখব, একটি সেন্টেন্স কত প্রকার। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। নাম্বার 1 ইজ অ্যাসার্টিভ, নাম্বার 2 ইজ ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইজ ইম্পারেটিভ, number 4 is objective, last but not the least is exclamatory, সর্বশেষটি হচ্ছে assertive।
বা বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ এবং অনুরোধমূলক বাক্য। অবজেক্টিভ হচ্ছে আশীর্বাদ, প্রার্থনা, ইচ্ছা প্রকাশমূলক বাক্য এবং এক্সক্লেমেটরি হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে সাধারণত আমরা যখন কোনো সাধারণত আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো যখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য বলে থাকি, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি এটা করি সেটা করি, যেটাকে আমরা বর্ণনা করা বোঝায়, যে কাজগুলো বা যে বাক্যগুলো দিয়ে কোনো কিছু বর্ণনা বোঝায় সেটাই হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যে বাক্য দিয়ে প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেটা দিয়ে আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ এবং নিষেধকে বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং যে বাক্য দিয়ে আশীর্বাদ এবং প্রার্থনা সাথে ইচ্ছাকে বোঝায় বা আকাঙ্ক্ষাকে বোঝায় সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি হচ্ছে যে বাক্য দিয়ে আমরা আমাদের আবেগ, বিস্ময়, সুখ, দুঃখ প্রকাশ করি সেটাই হচ্ছে কি এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক বাক্য। তাহলে আমরা সংজ্ঞাগুলো জানলাম, এখন আমরা একটা করে এক্সাম্পল দেখে নিই কোনটা কোন বাক্যের এক্সাম্পল। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন আমি লিখতে পারি হি ইজ এ গুড বয়। ইন্টারোগেটিভে লিখতে পারি আমি হু আর ইউ। আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ছেলেটি কেমন সেটা বর্ণনা করা হয়েছে, সুতরাং এটা অ্যাসার্টিভ বা বর্ণনামূলক বাক্য। আর এটা দিয়ে হু আর ইউ এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে, সুতরাং বোঝানো হচ্ছে এটা প্রশ্নবোধক বাক্য। আমি বললাম প্লিজ কাম হিয়ার। এখানে প্লিজ মানে অনুরোধ, কাউকে আমরা যখন অনুরোধ করে কিছু বলি তার আগে আমরা প্লিজ শব্দটা ব্যবহার করি, দয়া করে এখানে আসো। তার মানে আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বোঝায়, সেজন্য এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ তোমাকে তোমার সহায় হোক, তোমাকে আশীর্বাদ করুন। তার মানে আমরা বুঝতে পারছি এটা দিয়ে প্রার্থনা বুঝিয়েছে এই বাক্যটা দিয়ে, সুতরাং এটা অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি দিয়ে যে বাক্যটা দিয়ে আবেগ, বিস্ময় বোঝায় আমরা লিখতে পারি হুররে উই ওন দ্য গেম। আমরা যখন বলি তখন আমাদের চোখে মুখে একটা হাস্যোজ্জ্বল ভাব চলে আসে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে আমাদের এক্সপ্রেশনস বা অনুভূতিগুলি প্রকাশ পায়, সুতরাং হুররে উই ওন দ্য গেম এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার বাংলা হচ্ছে মজার ঘটনা, আমরা জিতে গিয়েছি বা আমরা খুশি হয়েছি যে আমরা জিতে গিয়েছি। সেন্টেন্স সম্পর্কে প্রত্যেক প্রকার সেন্টেন্স সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা নিয়েছি, কারণ সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকলে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ যে ট্রান্সফরমেশন বা রূপান্তর সেটা করতে পারবো না। সুতরাং একটা ধারণা নিয়েছি যাতে করে আমরা সেন্টেন্সগুলোকে একটি থেকে অন্যটিতে ট্রান্সফর্ম করার সময় বুঝতে পারি বা বাক্যটি দেখলে আমরা বুঝতে পারি এটা কোন বাক্য। এখন আমরা করব হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে আমরা ট্রান্সফর্ম করব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন শব্দের অর্থ হচ্ছে রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিন্স হচ্ছে বাক্যের রূপান্তর। ট্রান্সফরমেশন শব্দের অর্থ রূপান্তর, আর এদিকে সেন্টেন্স মানে বাক্য। আমরা করছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা বাক্যের রূপান্তর। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় আমরা সেটা শিখে নিব। অ্যাসার্টিভ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কি, আমরা মাত্রই পড়ে নিলাম। আমরা পরিবর্তন করব বা রূপান্তর করব ইন্টারোগেটিভ সেন্টেন্সে।
টেন্স পড়ার সময় পড়েছিলাম অক্সিলারি ভার্ব বা বি ভার্বগুলো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আরেকটু বলে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ এবং অন্যটি হচ্ছে নেগেটিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, অ্যাফার্মেটিভ কেন কি আমি বলে দিচ্ছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি, এন্ড অন্যটি হচ্ছে নেগেটিভ। যখন অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁ-বোধক বাক্য এবং নেগেটিভ মানে হচ্ছে না-বোধক বাক্য। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হবে, ইন্টারোগেটিভ করার সময় সেটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে, মানে না-বোধক বাক্য হবে। আবার যদি অ্যাসার্টিভটি নেগেটিভ থাকে, ইন্টারোগেটিভ করার সময় সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। আমরা এক্সাম্পল দেব বা রুলসগুলি যখন পড়ব তখন আমাদের কাছে জিনিসগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে। প্রথমে আমরা নাম্বার 1 রুলসের কথা বলছি, সেটা হচ্ছে যদি আমরা এটা লিখলাম হি ইজ এ গুড বয়, হি ইজ আ গুড বয়। এখন এই বাক্যে আমরা এটা অ্যাফার্মেটিভ, কারণ এখানে নো, নট, নেভার, নাথিং, দ্যাট মিন্স নামবোধক কোনো শব্দ নেই। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে নামবোধক কোনো শব্দ নেই, সুতরাং ইন্টারোগেটিভ করার সময় নামবোধক শব্দ ব্যবহৃত হবে। আমরা প্রথমে এটা জেনে নিয়েছিলাম। এখন আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করব। তাহলে এখানে আছে আমাদের ইজ, আমরা লিখলাম ইজ। যেহেতু এটা হ্যাঁ-বোধক, আমাদের করতে হবে না-বোধক। ইজের সাথে যদি আমরা নট দেই তাহলে হয় ইজেন্ট। ইজেন্টের পর আমরা ব্যবহার করব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্বটার পর আমরা ব্যবহার করব সাবজেক্ট। ইজেন্ট হি, দেন বাকি অংশ, ইজেন্ট হি আ গুড বয়। যদি এটা আরেকবার বলছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বকে প্রথমে বসিয়ে ইন্টারোগেটিভ করতে পারি খুব সহজে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যের শুরুতে বসাবো। যদি এখানে নো, নট, নেভার, নাথিং বা না-বোধক শব্দ না থাকে, আমরা ইন্টারোগেটিভ শব্দ করার সময় না-বোধক শব্দ বসিয়ে দেব। দ্যাট মিন্স হলো ইজেন্ট। দেন আমরা আনবো সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে? হি। আমরা বসালাম হি, দেন বাকি অংশ অক্সিলারি ভার্বের পরে সম্পূর্ণ অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ সেন্টেন্স করার পরে রূপান্তর বা ট্রান্সফর্ম করার পর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, না হলে বাক্যটি পরীক্ষার সময় ক্রস করা হবে বা কেটে দেওয়া হবে। আমরা পড়ে নিয়েছি সেন্টেন্স ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স ডেফিনিশন। এখন আমরা পড়ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। রুলস নাম্বার 2 তে যদি আমরা যাই, আমি যতগুলো বাক্য পড়াচ্ছি তোমরা নিজে বাসায় এরকম যেমন অক্সিলারি ভার্ব দিয়ে 5টি বাক্য বাসায় তৈরি করে নেবে এবং সেটাকে আবার ট্রান্সফার করে নেবে। যখন আমি পড়িয়ে দিয়েছি সেটা তোমাদের বোঝার জন্য, কিন্তু যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ হয়, যেমন হি ওয়াজ, এটা অক্সিলারি ভার্ব, নট প্রেজেন্ট, হি ওয়াজ নট প্রেজেন্ট in the class, সে ক্লাসে উপস্থিত ছিল না। আমি প্রশ্ন করব, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমরা অবশ্যই অর্থের পরিবর্তন করব না। অর্থের পরিবর্তন না করে আমরা পরিবর্তনটা করব, রূপান্তরটা করব। হি ওয়াজ নট প্রেজেন্ট in the class, তাহলে এখানে নট আছে, অক্সিলারি ভার্ব আছে, আমি অক্সিলারি ভার্ব ধরে ধরি ওয়াজ, তারপর হচ্ছে যেহেতু এখানে নট আছে আমি আর ইন্টারোগেটিভ করার সময় নট আনবো না, ওয়াজ হি, দেন ওয়াজ নট এর পরে বাকি সবটুকু অংশ আমি বসাবো। ওয়াজ হি নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ওয়াজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আমাদের ছিল হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, আমরা ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বকে বসিয়েছি ওয়াজ হি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। রুলস নাম্বার 3 তে এবার আমরা দেখব, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে
প্রশ্ন করতেই পারো মিসকে মিস যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কিভাবে করব? যেমন আই গো টু স্কুল, এখানে অক্সিলারি ভার্ব নাই। মাদার কুকস ফুড, এখানে অক্সিলারি ভার্ব নাই। হি প্লেড ফুটবল, এখানে অক্সিলারি ভার্ব নাই। এখন আমরা এই নিয়মটাই দেখব। প্রশ্ন নাম্বার 3 তে আমি যদি বলি মাদার কুকস, আমরা জানি মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে ভার্বের শেষে s ব্যবহার করেছে। মাদার কুকস ফুড। মা ভাত রান্না বা মা রান্না করেছে বা করছে। মাদার কুকস ফুড, মা খাবার রান্না করছে। গাইস দেখে নিন, মাদার কুকস ফুড এটার পরিবর্তন যদি আমরা করি, যখন আমরা দেখব বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই তখন আমরা পরিবর্তন করব বা রূপান্তর করব ইন্টারোগেটিভে ডু ডাজ ডিড ভার্ব ব্যবহার করে। আমি লিখে দিচ্ছি, আমরা ব্যবহার করব ডু ডাজ এবং ডিড ব্যবহার করে। প্রেজেন্ট টেন্সে হলে আমরা ডু এবং ডাজ ব্যবহার করব এবং পাস্ট টেন্সে হলে আমরা ডিড ব্যবহার করব। যদি বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে রূপান্তর করব ডু ভার্ব দিয়ে। ডু ভার্বগুলো কি কি? ডু ডাজ ডিড। প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় ডু এবং ডাজ এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয় ডিড। তাহলে আমরা জানি কুকস আছে, আমরা টেন্স যেহেতু পড়েছি আমরা বুঝে গেছি এখানে s আছে বা এখানে ভার্ব 1, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স। তাহলে যেহেতু আমি একটু সূক্ষ্ম বুদ্ধি শিখিয়ে দিই তোমাদেরকে, যখন দেখবে যে ভার্বের শেষে s আছে, সাবজেক্ট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে s আছে, আমরা বুঝে নেব ডাজ দিয়ে প্রশ্নটা হবে। ডাজ, যেহেতু এখানে নো নট নাই, আমরা ডট বসাবো ডাজন্ট। তারপর সাবজেক্ট আছে আমাদের মাদার, ডাজন্ট মাদার কুক। যেহেতু আমরা এখানে s ছিল এজন্য এখানে ডাজন্ট ইউজ করেছি, তাই আমরা ভার্বের শুধু ভার্ব 1 ফর্মটা ইউজ করব। s টা বাদ দিয়ে দিয়েছি কারণ s এর জন্য আমরা অলরেডি ডাজন্ট পেয়েছি। ডাজন্ট মাদার কুক ফুড, প্রশ্নবোধক চিহ্ন। এখন এটাই যদি আমি এবার পাস্ট টেন্সে লিখি, মাদার একই বাক্যকে আমি রূপান্তর করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। মাদার কুকড ফুড পাস্ট টেন্সে, তাহলে আমাদের এখানে ডু ভার্ব বসবে হচ্ছে ডিড। আমরা খেয়াল রাখবো যদি ডিড ডাজ অথবা ডিড দিয়ে আমরা প্রশ্ন করি তাহলে ভার্ব, মূল ভার্ব যেটা বসবে সেটা অবশ্যই ভার্ব 1 হয়ে যাবে। ডিড মাদার, ডিড যেহেতু ডিডের সাথে আমাদেরকে কি দিতে হবে? নট দিতে হবে। ডিডন্ট মাদার কুক ফুড, ডিডন্ট মাদার কুক ফুড। তাহলে আমরা বুঝলাম কি, যদি বাক্যে অক্সিলারি ভার্ব থাকে তখন আমরা অক্সিলারি ভার্ব ধরে কি করব? অক্সিলারি ভার্ব ধরে আমরা ট্রান্সফর্ম করব ইন্টারোগেটিভে। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্ব ধরে রূপান্তর করব। এখন আমরা বাকি নিয়মগুলো আজকে দেখে নিব। এখন আমরা দেখব রুলস নাম্বার 4। রুলস নাম্বার 4 হচ্ছে যদি বাক্যে যেমন নেভার এবং নাথিং থাকে, হি নেভার টেলস লাই, সে কখনো মিথ্যা বলে না। হি নেভার টেলস লাই, তাহলে এখানে নেভার আছে, যদি বাক্যে নেভার বা নাথিং থাকে সেক্ষেত্রে কি হবে? তাহলে আমরা দেখছি টেলস আছে, সুতরাং আমরা প্রশ্ন শুরু করব ডাজ দিয়ে। যেহেতু নেভার নামবোধক শব্দ, তার ইন্টারোগেটিভ আর নেগেটিভ হবে না, অ্যাফারমেটিভ থাকবে। ডাজ, সাবজেক্ট হচ্ছে হি, হি সাবজেক্ট কি আমরা? সাবজেক্ট হচ্ছে এখানে হি। হি নেভার টেলস লাই, আমরা টেলস এর জন্য যেহেতু এখানে s আছে, প্রেজেন্ট টেন্সে আছে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ব্যবহার করেছি ডাজ। তারপর সাবজেক্ট দিয়েছি কি আমরা? হি। এখন নেভার এর অ্যাফারমেটিভ শব্দ কি? নেভার এর শব্দ হচ্ছে, নেভার থেকে আমরা ব্যবহার করব এভার। ডাজ হি এভার, টেলসটা হয়ে যাবে, আমরা আগেই বলেছি টেল লাই। ডাজ হি এভার টেল লাই, হি নেভার টেলস লাই, ডাজ হি এভার টেল লাই, প্রশ্নবোধক চিহ্ন। একই রকম যদি নাথিং থাকতো, আমি মুখে বলে দিচ্ছি সেটা, যদি নাথিং থাকে যেমন হি হ্যাজ নাথিং টু সে, তার বলার কিছু নেই, সহজ করে বলে দিলাম।
বললাম হি হ্যাজ নাথিং টু সে, তাহলে আমরা যদি এখানে করি এটা পরিবর্তন হবে হ্যাজ হি এনিথিং টু সে, নাথিং থাকলে এনিথিং হবে, নেভার থাকলে এভার হবে, নাথিং থাকলে এনিথিং, নেভার থাকলে এভার, বাকি সবটুকুও ঠিক থাকবে। রুলস নাম্বার 5 হচ্ছে যদি এক অ্যাসার্টিভ সেন্টেন্স all everyone everybody এই তিনটা জিনিস থাকে, আমি আবার লিখে দিচ্ছি all everyone every যুক্ত যে কোনো শব্দ everyone everybody এই শব্দগুলো থাকে, এই শব্দগুলো থাকলে প্রশ্ন হবে who দিয়ে। যেমন আমরা করি every mother দিচ্ছি, আমি যে কোনো শব্দ ব্যবহার করতে পারবো। every mother loves her child, every mother loves her child। তাহলে পরিবর্তনটা কি হচ্ছে আমি লিখে নিই, পরিবর্তনটা হচ্ছে every mother এ আমরা কি বলেছি every জায়গায় হবে who, তাহলে every mother এর জায়গায় হবে who, লাভ আছে যেহেতু নেগেটিভ ওয়ার্ড নাই আমরা ডাজন্ট ইউজ করব, who doesn't love her child, who doesn't love her child। একইভাবে যদি everyone বা everybody থাকে একইভাবে who দিয়ে বাক্যগুলো ব্যবহৃত হবে। রুলস নাম্বার 6 এটা মুছে দিচ্ছি আমি। রুলস নাম্বার 6 এ আমরা দেখব যদি বাক্যে nobody no one নাম থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। যদি বাক্যে nobody no one এবং নাম থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। যদি আমি লিখি বাক্যটি nobody knows him, knows মানে চেনা বা জানা, কেউ তাকে চেনে না বা জানে না, nobody knows him, এই ক্ষেত্রে পরিবর্তনটা কি হবে। যদি nobody no one নাম দিয়ে প্রশ্ন থাকে পরিবর্তন দুই ভাবে করা যায়, তবে আমি তোমাদেরকে বলবো তোমরা এই নিয়মটাই ফলো করো who দিয়ে। তাহলে সহজ কথা হচ্ছে যদি all everyone anyone no one none nobody থাকে সরাসরি who দিয়ে প্রশ্ন করতে পারবে। who nobody এর জন্য আমরা ব্যবহার করেছি who, আর এখানে আমরা no এর জায়গায় দেব who knows him। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসগুলো, বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং তোমরা সিলেবাস অনুযায়ী ফার্স্ট পেপারে প্রথম দুটো প্যারাগ্রাফ পড়ে ফেলবে। ফার্স্ট পেপারে সিলেবাস অনুযায়ী তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে আশা করি তোমরা সবাই সিলেবাস পেয়েছো। সিলেবাস অনুযায়ী তোমরা প্রথম যে দুটো প্যারাগ্রাফ সেই দুটো প্যারাগ্রাফ বাসায় পড়বে এবং প্রত্যেকটি বাক্য থেকে নিজেরা 5টি করে উদাহরণ বা एग्जांपल চর্চা করবে বাসায়, যাতে করে যে ক্লাসটা তোমরা করেছো সেটা তোমাদের জন্য সহজ হয়ে যায়। ভালো থাকো সবাই।